আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার প্রথম জীবনে গল্প বলা শুরু করতেছি, তাই ভুল ত্রুটি মাফ করে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো গল্প এখানে শুরু করি। গল্পের নাম প্রথমে আমি বলে দিই, অবহেলার বকুল মালা। কাপা কাপা হাতে ডিভোর্স পেপারে সই করে দিল আখি। পাশে আখির এক্স হাজবেন্ড ফয়সাল দাঁড়িয়ে। আখি সই করে দিয়ে দেখে হয়তো ভীষণ শান্তি পেল ফয়সাল, তবে আখির মুখের অভিমান কেউ বুঝতে পারল না। একটা কাগজে কলমের সই আলাদা করে দিল দুইজনের পথ, দুইটা মানুষের গন্তব্য। ফয়সাল অনেকটাই ক্যালকুলেটিভ পারসন। মিউচুয়াল ডিভোর্সের আয়োজন করেছে সে, না হলে হাজারবার এই কোর্টের ঝামেলা পোহাতে বেশ বেগ পেতে হতো। একটা বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার ফয়সাল, এই জন্যই বোধহয় লাভ ক্ষতির হিসাবটা সে ভালোই বুঝে। প্রতি মাসে এলিমনি পেয়ে যাবে তুমি, তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো যারা জানো না এলিমনি মানে কি, ডিভোর্সের পর স্বামী যদি তার বউকে কখনো টাকা দেয় তাকে এলিমনি বলে, মানে ভরণ পোষণ এক কথায়। তো গল্পে আবার শুরু করি। ফয়সালের কথায় আখি একবার নজর ফেরালো ফয়সালের দিকে। এই মানুষটার সাথে 3টা বছর সংসার করেছে সে, ভালোবেসে নিজের সবটুকু দিয়ে, নিজের পছন্দের তোয়াক্কা না করে ফয়সালের পছন্দকে তীর শীর্ষে স্থান দিয়েছে সব সময়। কিন্তু এত কিছু করেও বোধহয় মনটা ছুঁতে পারল না আখি। আখির আক্ষেপ হতে লাগলো, খুব মনের ভিতরটা খুব লেখাচ্ছে অপূর্ণতা আর পরাজয়ের গ্লানি। আমার কোনো টাকার দরকার নেই ফয়সাল, তা বলল হয় না। ডিভোর্সের পর এলিমনি দেওয়ার মাস্ট প্রয়োজন। পরে তো আর বলতে পারবে না যে আমি তোমায় ঠকিয়েছি। এ পর্যায়ে আখির ঠোঁটে তাচ্ছিল্য ভরা হাসি ফুটে উঠল। তুমি আমায় ঠকাওনি ফয়সাল? বুকে হাত রেখে বলো দেখি, তুমি ফয়সাল বসু কি তোমার সদ্য প্রাক্তন স্ত্রী আখি বসুকে ঠকাওনি? ফয়সাল সংকুচিত নয়নে আখির দিকে তাকালো, হয়তো কিছুটা ভয় কাজ করছে তার ভিতরে। আমি তোমায় ঠকাইনি আখি, তুমি নিজের ইচ্ছায়। আখি বলল, নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছায় আমি তোমায় ডিভোর্স দিয়েছি ফয়সাল বসু? আসসালামু আলাইকুম এভরিওয়ান, অবহেলা বকুল মালা গল্পের দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছায় আমি তোমায় ডিভোর্স দিয়েছি ফয়সাল বসু? এটা মিউচুয়াল ডিভোর্স আখি। আখি বলল, হ্যাঁ মিউচুয়াল, তবে যেখানে আমার হয়ে মতামতটা তুমিই দিয়ে দিলে। 3 বছর বিবাহ সম্পর্কে ইতি টানলে আজকে। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে ফয়সাল যে আমি কি চাই? তুমি শুধু বললে তোমার আর আমার মেন্টালিটি ম্যাচ করে না, আমাদের বেড়ে ওঠার ধরন, আমাদের চিন্তা ভাবনা সবই আলাদা। আমি ছোট শহরে বড় হয়েছি আর তুমি বিলাসবহুল শহরে বড় হয়েছ। আমি তোমার নিকট হঠাৎ এতটাই অযোগ্য হয়ে পড়লাম যে তুমি খাবার টেবিলে বসে আমায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। দেখো আখি, একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কখনোই তোমায় ভালোবাসিনি। তোমার প্রতি আমার দায়িত্ববোধ থেকে যতটুকু করা সম্ভব আমি করেছি, কিন্তু এর থেকে বেশি আমার থেকে এক্সপেক্ট করিও না, এমন কথাও বলে দিয়েছিলাম। এখন এসব মিনিংলেস কথা বলে সময় নষ্ট করো না। বিরক্তির সহিত কথাগুলো বলে ফ্ল্যাটের মেইন দরজা খুলে বেরিয়ে গেল ফয়সাল। আখি চুপ করে গেল, স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মেঝের দিকে, পরক্ষণে হেঁটে চলে গেল নিজের রুমে। গত 13 দিন ধরে ফয়সাল আর আখি আলাদা করে থাকছে। আখি রুমে ঢুকে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পরোক্ষ করলো কলেজের সেই সুন্দরী আখি, মা বাবার সেই আদরের রাজকন্যা, যাকে ভালোবেসে বাবা আখিমণি বলে ডাকতো। সেই ফয়সালের সংসারে এসে সমস্ত পরিচয় আর অস্তিত্ব ভুলে ফয়সাল বসুর স্ত্রী হয়ে উঠেছিল কেবল। আখি হাত থেকে সমস্ত চুড়ি, শাখা পালা, শাশুড়ির দেওয়া মোটা স্বর্ণের বালা সব একে একে খুলে ফেলে রাখলো। গলার মঙ্গলসূত্রটা, যেটা ফয়সাল তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিল এবং আখি যা গত 1 বছরেও একবারও গলা থেকে খুলেনি, সেটাও খুলে রেখে দিল। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়াতেই সিথির সিঁদুরটুকু ধুয়ে চলে গেল।
আখি কাঁদছে না, কান্নাও পাচ্ছে না তার। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারি খুলে একটা তাতে থ্রি পিস পরলো আখি। ফর্সা শরীরে মেরুন রঙের ড্রেসটা তাকে মানিয়েছে বেশ। আয়নার সামনে নিজেকে অবিবাহিতা নারীর ন্যায় সাজিয়ে তুলল। চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে লাল রঙের লিপস্টিক, নিজের প্রয়োজনীয় সব কাগজপত্র আর কাপড় লাগেজে গুছিয়ে নিয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে ছোট্ট করে নিজের চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এরপর রুম থেকে বেরিয়ে গেল আখি। ঘরের আনাচে কানাচে ফয়সাল আর আখির যত একসাথে ছবি ছিল সবগুলি এক এক করে ফটো ফ্রেম থেকে বের করে নিজের কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগটায় ভরে নিল সে। এরপর একটা নীল রঙা গিফট র্যাপ মোড়ানো ছোট্ট বক্স ডাইনিং এর ওপর রেখে আখি বেরিয়ে গেল ফয়সালের বাড়ি থেকে। আখির নিজের বাবার বাড়ি নরসিংদী যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে লাগলো আখি। হুট করেই চোখে পড়লো এক নবদম্পতির দিকে। মেয়েটার হাতের গাঢ় লাল রঙের মেহেদি, কপালে মোটা করে পরা সিঁদুর আর বেশভূষা দেখে আখি ধরেই নিল তাদের নতুন বিয়ে হয়েছে। ছেলেটা মেয়েটার কানে কানে কিছু একটা বলছে আর মেয়েটা তা শুনে খিলখিল্লে হাসতেছে। আখির মনে পড়লো 3 বছর আগের কথা, যখন আখি আর ফয়সালের পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। ফয়সাল বরাবরই চুপচাপ আর গোছালো। আখির সাথে বিয়ের পর আখিকে নিয়ে ঢাকা চলে আসে ফয়সাল। নিজের কেনা ফ্ল্যাটে ওঠে আখিকে নিয়ে। শুরুতে আখি হিমশিম খেত, সংসারের এত কাজ গুছিয়ে উঠতে পারতো না। আস্তে আস্তে সবটা শিখে নেয় আখি। তবে এসবে ফয়সালের থেকে নিন্দা বা প্রশংসা কোনোটাই পায়নি আখি। ফয়সালের এমন ঠান্ডা আচরণে আখির শুরুতেই খারাপ লাগলেও নিজেকে বুঝায়, সে নিজেকে বুঝিয়ে নিল ফয়সাল ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। প্রশংসা হোক বা নিন্দা, যে কোনো মুখ ফুটেই বলবে না। আখি এমন নীরব অনুরাগের অভ্যস্ত হয়ে উঠেছিল। তবে আখির ভুলটা ভাঙে ঠিক আজ থেকে 9 দিন আগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলা বকুলমালা গল্পের 3 নাম্বার পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সেদিন হঠাৎই ফয়সালের ফোন হাতে পায় সে। কৌতূহল বশত স্ক্রিনের দিকে তাকাতেই চোখ স্থির হয়ে যায় এক নাম্বারের দিকে, সেভ করা ওয়াইফ নামে। কিন্তু নাম্বারটা তার নয়, অন্য কারো। সেই মুহূর্তে যেন পৃথিবীটা থেমে যায় আখির জন্য। 3 বছরের সংসার, অসংখ্য আশা, প্রতিদিনের অপেক্ষা, সবকিছুর মানে হঠাৎই বদলে যায়। ফয়সালের এমন শীতল আচরণ, তার রূপের একটাও প্রশংসা না করা, তার রান্নার একটু তারিফ না করা, কোথাও বেড়াতে না নিয়ে যাওয়া, সব প্রশ্নের উত্তর যেন একসাথে সামনে চলে আসে। আখি বুঝতে পারে এতদিন সে একাই চেষ্টা করে গেছে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। ভালোবাসা ভেবে যাকে আঁকড়ে ধরেছিল সে আসলে অনেক আগেই অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। আজ আখির বুকের ভেতরটা ফাঁকা লাগে, যেন 3 বছরের ভালোবাসা এক মুহূর্তে শূন্য হয়ে গেছে। আখি সেদিন অনেক কেঁদেছিল। ফয়সাল আখিকে বলেছিল তার অফিসে জরুরি কাজ আছে, আজ ফিরতে পারবো না। আখি বুঝে নিয়েছিল ফয়সাল তার প্রিয় নারীর সাথে সে সময় এক মধুর রজনী কাটাতে ব্যস্ত ছিল, যখন আখি পাগলের মতো কেঁদে নিজের ঘরের বালিশ ভিজিয়েছিল। পরের দিন আখি কিছু বলার আগেই ফয়সাল ডিভোর্সের কথা বলে দেয়। আখির আর বুঝতে বাকি রয় না যে ফয়সালের বউ হিসাবে তার সময়টা ফুরিয়ে এসেছে। সে শীঘ্রই ফয়সালের প্রাক্তন স্ত্রী ট্যাগটা পাবে। আখি সেদিন নির্বিকার ছিল, ফয়সালকে একটাও কথা বলেনি। আখি ভেবেছিল রাগ করে ঘর আলাদা করে দেওয়ার, হয়তো ফয়সাল তাকে মানাতে আসবে, আহ্লাদি কণ্ঠে আখিকে ভালোবাসার 2টো কথা বলবে। কিন্তু ফয়সাল তা করলো না। সে আখির দিকে ফিরেও দেখলো না। সারা রাত কেঁদে 2 চোখ ফুলে গেছে আখির, মুখে ক্লান্তি আর ভাঙ্গাচোরা কালো 2টা চোখ। তবুও সামনে বসে থাকা নিজের বিবাহিতা স্ত্রীর দিকে একবারও তাকালো না ফয়সাল। আখি সেদিন হঠাৎ কৌতূহল বশত ফয়সালকে ফলো করে। কিছুক্ষণ পিছন করতেই চোখে পড়ে ফয়সালের সাজানো গোছানো নতুন সুখের সংসার। পাশে আছে মোহিনী নামের অপূর্ব সুন্দরী এক নারী। মোহিনীর গায়ে ঢিলে ঢালা পোশাক, উঁচু পেটটা যেন নীরবে বলে দিচ্ছে সে গর্ভবতী। মুহূর্তে আখির বুকটা হু হু করে উঠে। ফয়সালের আদর যত্ন কেমন তা দেখার লোভ আর সামলাতে পারেনি আখি। নিঃশব্দে জানালার ফাঁক দিয়ে উকি দেয় ঘরের ভিতরে। সেখানে এক
স্নেহশীল স্বামী নিজের গর্ভবতী স্ত্রীকে পরম মমতায় ফল কেটে খাইয়ে দিচ্ছে। মোহিনী বারবার না বলার ভঙ্গি করলেও ফয়সাল হাসি মুখে তাকে আলতো করে বুকে টেনে নেয়, কপালে রাখে এক গভীর চুমু। মোহিনীও তাতে গলে যায়, এক আহ্লাদী স্ত্রীর মতো স্বামীর বুকের ভিতরে হারিয়ে যায়। নিঃশব্দ ভালোবাসার উষ্ণতায় মিশেছিল ফয়সালের শক্তপোক্ত বুকের সাথে। অথচ আখি কোনোদিনও ফয়সালের এমন যত্ন বা ভালোবাসা পায়নি। বিয়ের পর অনেকবার জ্বরে কেঁপে উঠেছিল তার শরীর খারাপ হয়েছে, কিন্তু ফয়সাল শুধু ওষুধ আর জলপট্টি দিয়েই থেমে গেছে। কখনো মায়া ভরা চোখে তাকিয়ে বলেনি, আখি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। কখনো চুমু খেয়ে সান্ত্বনা দেয়নি, যেমনটা আজ মোহিনীকে দিচ্ছে। দরজার বাইরে এসব দেখতে দেখতে আখির বুকটা হু হু করে কেঁপে উঠল, চোখের কোণে জল গোলা বয়ে পড়ছে। একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে মনে আসতেছে, আমি কি এতটুকু ভালোবাসার যোগ্য ছিলাম না? সেদিন আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি আখি। চোখের জল যেন আপন মনে গড়িয়ে পড়েছিল গাল বেয়ে। পুরো রাস্তা ভিজে গিয়েছিল তার অশ্রুতে। নিজের প্রাণের মানুষ, যাকে একসময় পৃথিবীর সব ভালোবাসা দিয়ে ভালোবেসেছিল, আজ সে অন্য কাউকে ভালোবাসে, অন্য এক নারীর সন্তানের পিতা হতে চলেছে। এই দৃশ্যটা যেন আখির বুকের ভিতর এক ঝড় বইয়ে দিল। মনে হলো বুকের খাঁচার ভেতরে ছোট্ট পাখিটা আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে, তবুও শেষ শক্তিটুকু দিয়েও বাঁচার আকুতি জানাছে। আচমকা ট্রেন আসার শব্দে চমকে উঠে আখি। চোখের কোণে শুকিয়ে যাওয়া জলটুকু মুছে ফেলে এক তাচ্ছিল্য ভরা হাসি হেসে উঠে, যেন নিজের ভাগ্যর ওপর ব্যঙ্গ করছে সে। শুধু পিছনে ফেলে আসে আখির এক ভাঙ্গা জীবনের শেষ অধ্যায়। ফয়সাল বাড়ি ফিরে দেখে ফ্ল্যাটের দরজাটা ভিতর থেকে লক করা। চাবি ঘুরিয়ে দরজা খুলতে এক অদ্ভুত নীরবতা তাকে ঘিরে ধরে। ঘরের ভিতরে সব আলো নিভে আছে, পুরোটা অন্ধকারে ডুবে গেছে ঘর। এক মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠে তার, কারণ আখি কখনোই সন্ধ্যার পর ঘর অন্ধকার রাখে না। ফয়সাল তাড়াতাড়ি লাইট অন করে চারিপাশে তাকায়। ঘর নিস্তব্ধতা, যেন কেউ অনেকক্ষণ ধরেই নেই এখানে। সে কয়েকবার ডাক দেয়, আখি, আখি তুমি কোথায়?